আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি মেহরুন্নেসা তাহমিনা এবং আমি ফাবলিহা বুশরা। প্রিয় দর্শক, শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ভারতের উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠান শেষে হুড়োহুড়িতে পদদলিত হয়ে 116 জনের মৃত্যু, হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতিতে পানিবন্দী লাখো মানুষ, রাঙামাটিতে আটকা পড়েছেন 500-র বেশি পর্যটক। নতুন শিক্ষাক্রম অনুযায়ী 10ম শ্রেণীর সিলেবাসে সর্বোচ্চ 5 ঘণ্টায় এসএসসি ও সমমানের পরীক্ষা, সারা দেশে কেন্দ্রীয় প্রশ্নে মূল্যায়ন। নতুন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা, সারা দেশে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি। এবং টি-20 বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ বললেন বিসিবি সভাপতি। টাইগারদের স্পিন বোলিং কোচ সাকলাইন মোস্তাকের মেয়াদ বাড়ছে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভারতের উত্তরপ্রদেশের হাথরসে এক প্রার্থনা অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 116 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত লুৎফর রহমান সোহাগের রিপোর্টে। ভারতের উত্তরপ্রদেশের হাথরসে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল একজন ধর্মীয় গুরুর সম্মানে। ছোট জায়গায় 5,000 মানুষের অংশগ্রহণের অনুমতি থাকলেও সেখানে জড়ো হয়েছিলেন 15,000-এর বেশি মানুষ। তাতে প্রচণ্ড গরমে তৈরি হয় দম বন্ধ করা পরিবেশ। ফলে অনুষ্ঠান শেষ হতেই শুরু হয় বের হওয়ার হুড়হুড়ি। বেরোনোর রাস্তা সংকীর্ণ হওয়ায় পদদলিত হতে থাকেন অসংখ্য মানুষ। আহত অবস্থায় ট্রাক, টেম্পো, বাস, মোটরসাইকেলে করে অন্তত 150 জনকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ভেতরে বাইরে অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। চিকিৎসক না থাকায় মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। অব্যবস্থাপনার জন্য প্রশাসন ও পুলিশকে দায় দিচ্ছেন তারা। প্রার্থনা সভায় কিভাবে এত লোক জমায়েত হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করেছে উত্তরপ্রদেশ সরকার। পরিস্থিতি সামলাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পাহাড় ধসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ায় খাগড়াছড়িতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দ্রে উপস্থিত হতে পারেনি শিক্ষার্থীরা। রাঙামাটিতে আটকা পড়েছেন 500-রও বেশি পর্যটক। টানা ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কায় স্থানীয়দের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। জনসচেতনতায় বিভিন্ন এলাকায় মাইকিংও করা হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় পৌরসভা সহ বিভিন্ন উপজেলায় 250-রও বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশ ও ভারত দুদেশের সম্পর্ক সবার জন্য উদাহরণ এবং আদর্শ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী বলেন, এ দুটি দেশ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করেছে।
আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে স্থল এবং সমুদ্র সীমা সংক্রান্ত সমস্যার সমাধান অনেক ক্ষেত্রেই উদাহরণ হয়ে থাকবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং মিং ইয়াং। সুনীল অর্থনীতিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা হবে 2026 সালের জানুয়ারিতে। দশম শ্রেণীর সিলেবাসে এই পরীক্ষা হবে। বিষয় বিবেচনায় সর্বোচ্চ 5 ঘন্টায় হবে পরীক্ষা। ফল মূল্যায়ন করা হবে 7টি ধাপে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী সারা দেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে স্কুল ভিত্তিক নয়, প্রশ্ন হবে কেন্দ্রীয়ভাবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতির খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে সোমবার। শিক্ষা প্রতিষ্ঠানে বা এসএসসি পরীক্ষায় মেধার মূল্যায়নের সর্বোচ্চ ধাপ হচ্ছে অনন্য। পর্যায়ক্রমে এর পরের ধাপগুলো হচ্ছে অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। বোঝার সুবিধার জন্য অনন্যকে A+, অর্জনমুখীকে A গ্রেড সংযুক্ত করে ফল প্রকাশেরও সুপারিশ এসেছে। এসএসসি ও সমমানের পরীক্ষা হবে 5 ঘন্টায়। সর্বোচ্চ 5 ঘন্টা। 5 ঘন্টা মানে হচ্ছে সকাল 10টায় শুরু হলে সর্বোচ্চ 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত। আমার স্কুল টাইম কিন্তু নর্মালি 10টা থেকে 4টা, তার থেকে, এবং এর ভেতরে কিন্তু ব্রেক আছে। এমন নয় যে ওই 5 ঘন্টা বসে বসেই সে লিখছে। এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন যে আমি আপনাকে বললাম যে আমার বাচ্চা অর্জনমুখী পেয়েছে, তো আপনি আসলে কি বুঝবেন? যে অনেকে কমিউনিকেট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি যদি একেবারে অনন্যটাকে ওখানে যদি A+ দেই, তার নিচেরটাকে যদি আমি A দেই, তার নিচেরটাকে যদি আমি A- দেই, তাহলে কিন্তু ওই যেটার সঙ্গে মানুষ পরিচিত সেইটাকে আমি লিখলাম অনন্য, কিন্তু অনন্যের পাশে আমি A+টা লিখে দিই, A+। এরকম করে যদি আমি দেই তাহলে কমিউনিকেটিভ। একদম প্রারম্ভিকে যদি কোনো একটা বিষয়ও থাকে তাকে কিন্তু আমরা প্রমোটেবল বলছি না। হ্যাঁ, আমরা বলছি যে তবে সেকেন্ড ধাপটা যেটা বিকাশ সমান, সেখানে যদি 2টাতেও থাকে তবু আমি প্রমোটেবল মনে করব, কিন্তু যদি 2-এর বেশি হয় তাহলে সেও প্রমোটেবল না। ষষ্ঠ থেকে নবম শ্রেণী, মাধ্যমিক এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নম্বর বন্টন নিয়ে বিস্তারিত জানান অধ্যাপক মশিউজ্জামান। 70% শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক, কেননা শিক্ষণকালীন মূল্যায়ন যেটা হবে সেটাও তার পাবলিক পরীক্ষার অংশ, এবং সে যদি 70% শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ না করে তাহলে শিক্ষণকালীন মূল্যায়নে আসলে সে পাস করতে পারবে না। এসএসসি পরীক্ষাটা এখন শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্যসূচির অনুসারেই হবে, নবম শ্রেণীটাও স্কুলে হয়ে যাবে। সারা দেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে বুধবার। কেন্দ্রীয়ভাবে প্রশ্ন প্রণয়ন করেছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। তবে আগামী বছর থেকে 11টি শিক্ষা বোর্ড প্রশ্নপত্র প্রণয়ন করবে। নতুন শিক্ষাক্রমে 7 ধাপের যে মূল্যায়ন পদ্ধতি অনুমোদন হলো, সে অনুযায়ী শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক প্রজ্ঞাপন আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ আছে ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক সব কার্যক্রম। শিক্ষকরা বলছেন, এই আন্দোলন কেবল শিক্ষকদের জন্য নয়, এটি আগামী প্রজন্মের জন্য। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকাল থেকে শিক্ষকরা কলাভবনের সামনের গেটে অবস্থান নেয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষকরা প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। ক্লাস বর্জন করে থাকতে চাই না। মানববন্ধনে আগের পেনশন সুবিধা বহাল রাখার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে কর্মকর্তা কর্মচারীরা। সর্বজনীন যে পেনশন সরকার চালু করতে চায়, এতে আমাদের অনেক ক্ষতি, মানে যারা নতুন আসতে আছে তাদের ক্ষতি। আগে যেভাবে আমরা পেনশন পাইতাম, পাইতাম, এগুলি আগের মতো চালু থাকতো। এখন যে একটা
চাপাইয়া দেওয়া হওয়ার সার্বজনীন, এটা আমরা মানি না। শিক্ষকদের দাবির সাথে একমত পোষণ করেন শিক্ষার্থীরা। আমাদেরই মধ্য থেকে কেউ না কেউ শিক্ষক হবে, সুতরাং আমরা চাই না যে তার সুযোগ সুবিধাটা কমে যাক। যত দ্রুত সম্ভব সরকারের সাথে নেগোশিয়েট করে শিক্ষকদের যে দাবি সেটি সরকার মেনে নিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সর্বাত্মক কর্মবিরতি চলবে বলেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। শিক্ষকরা বৈষম্যের যে বৃত্তাবান আপনারা তৈরি করছেন, বাতায়ন তৈরি করছেন, সেই বৈষম্যের বাতায়ন থেকে আমার প্রজন্মকে আমরা মুক্ত করবার চেষ্টা করছি। এই আন্দোলন ভবিষ্যৎ প্রজন্মকে শৃঙ্খলে রাখার আন্দোলন বলেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি। প্রত্যেক স্কিম প্রত্যাহার করে সরকারি কর্মকর্তাদের জন্য আগামী বছর যে সুযোগ সুবিধা রাখবেন, সেখানে আমরা প্রয়োজন হলে আমরা দেখব, সেখানে প্রয়োজন হলে আমরা যাব, যেটা সার্বজনীন হবে। পেনশন সুবিধা কমানোর কারণে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা। বন্ধ আছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। প্রত্যেক স্কিম বাতিল করে পূর্বের সুবিধা ফিরিয়ে আনলেই আন্দোলন স্থগিত করবে শিক্ষকরা। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থোপেডিক চিকিৎসায় বিশ্বখ্যাত এলিজারফ টেকনিক প্রশিক্ষণে রাজধানীতে 4 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সাবেক অধ্যাপক ডক্টর এম বারি এবং রাশিয়ার ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টারের এলিজারফ টেকনিক বিশেষজ্ঞ ডক্টর নোভিকভ KI সারা দেশ থেকে আসা চিকিৎসকদের হাতে কলমে এই প্রশিক্ষণ দেবেন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জন্মগতভাবে হাত পা বাঁকা, আঘাতজনিত কারণে হাত পায়ের ভাঙা হাড় জোড়া না লাগা, হাত পা ছোট বড় হওয়া বা সোজা করতে না পারা, এমন নানান ত্রুটি সারাতে চিকিৎসায় বিশ্বখ্যাত এক পদ্ধতি এলিজার্ভ টেকনিক। আমাদের যেটা পঙ্গু হসপিটাল, ওইখানে আমরা চালু করে দিয়ে আসছি। এরপরে এখন বাংলাদেশের বড় বড় শহরগুলো, চট্টগ্রাম, চিটাগং মেডিকেল আছে, বিশেষ করে যারা পা খাটো আছে, এবং আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য 5 ফুটের নিচে মেয়েরা আছে, ওদেরকে আমরা লম্বা করি। কসমেটিক সার্জারি, হাড্ডি মারি পড়ে গেছে এরকম, ধরেন 10 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, মাঝখানে হাড্ডি নাই, উই আর ইনক্রিজিং দিস বোন বাই দিস টেকনিক। উদ্দেশ্য হলো তারা যেন বাংলাদেশে আমাদের যত দুর্ঘটনা জনিত, আঘাতজনিত, ইনফেকশন জনিত পেশেন্ট আছে, তাদেরকে যেন ভালো একটা সার্ভিস তারা দিতে পারে, তারা এই হাতে কলমে এটা শিক্ষা নেওয়ার জন্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধাহতদের চিকিৎসায় এলিজার্ভ পদ্ধতি ব্যবহার করেন সে সময়ের অর্থোপেডিক সার্জন ডাক্তার গ্রাভিয়েল আব্রামোচিভ এলিজার্ভ। পরবর্তীতে এই পদ্ধতি রাশিয়া থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। We start treat, we need get excellent result, and this is one. This is Victory 11. With together our effective job повышается во много раз. Increase for so many times, and I hope Bari Elizarov Center in Bangladesh. রাজধানীর 7 মসজিদ রোডে বারি এলিজার্ভ অর্থোপেডিক সেন্টারে সপ্তমবারের মতো এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। সারা দেশের বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা অর্থোপেডিক সার্জনরা এতে অংশ নিচ্ছেন। রক্তপাতহীন এবং কাটাছেঁড়া ছাড়াই এলিজার্ভ টেকনিক হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে অর্থোপেডিক চিকিৎসায় এই পদ্ধতি ছড়িয়ে দিতে চান সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ছাদ কৃষির প্রয়োজনীয়তা নগরবাসীর কাছে তুলে ধরতে নভেম্বরে ছাদ কৃষি প্রদর্শনী মেলা আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ছাদ কৃষিতে আবাসন কর রেয়াত বাছাই পদ্ধতি নির্ধারণে ঢাকা উত্তর সিটির সভায় মেয়র আতিকুল ইসলাম এ ঘোষণা দেন। তানভীর আশিকের রিপোর্ট। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত বছর ঘোষণা দেয় সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় পরিকল্পিত ছাদ কৃষিতে আবাসন কর মওকুফের। এরই ধারাবাহিকতায় রিবেটযোগ্য ছাদ কৃষি বাছাই পদ্ধতি নির্ধারণ সম্পর্কে খসড়া নীতিমালা তৈরির সভা। ছাদে যে ধরনের গাছ লাগানো দরকার এই সম্পর্কে একটা পরামর্শ আমাদের হর্টিকালচার বিভাগ থেকে আসা দরকার। আমরা যে ওয়েস্ট ম্যানেজমেন্ট করি সিটি কর্পোরেশনের মধ্যে, এই ওয়েস্টটাকেই যদি লিঙ্ক আপ করা যায় ছাদ কৃষির সাথে, আমার মনে হয় যে ওয়েস্ট ম্যানেজমেন্টও অন্যভাবে বুস্ট আপ হবে স্যার। তাকে আমরা রিবেটটা দিতে পারবো। আর এর চেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটাকে মনিটরিং এ রাখা। কোন গাছ কম পানি ব্যবহার করে, কম পানি ব্যবহার করেও ফুল ও ফল দেয়, সবজি হয়, এই দিকটা আলোচনা করা যেতে পারে। আমরা এখন সোলার সিস্টেমটা রাখেছি, ওয়াই নট টু হারভেস্ট দ্য রেইন ওয়াটার, এই প্ল্যানের মধ্যে রাখতে হবে।
সভায় ছাদ কৃষি আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। অনেকে বলছে আমরা তো ফ্ল্যাটে থাকি, তাহলে আমরা কি ট্যাক্স কনসেশন পাবো না? এই কমপ্লেক্সটাকে কিভাবে আমরা একটা স্ট্যান্ডার্ড ফরমেশনের মধ্যে নিয়ে আসতে পারবো, দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ। ছাদ বাগানের আরেকটা নাম কিন্তু শায়েখ সিরাজ, ইট ইজ আ ব্র্যান্ড, কিন্তু এটাকে আমরা প্রপার কিভাবে ইউটিলাইজ করব সেটি করার জন্য নীতিমালা তৈরিতে পরামর্শ দেওয়ার পাশাপাশি ছাদ কৃষির সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতে এলাকা ভিত্তিক ছাদ কৃষি মেলার আয়োজনের আহ্বান জানান কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। একদম এলাকা ভিত্তিক আয়োজনটা, এটা হবে কি ওই প্রোডাক্টটা সে ওইখানেই বিক্রি করবে, এর যে মজা, এর যে আনন্দ। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মোটিভেশনটাই আস্তে আস্তে ছড়াবে। যে ছাদ কৃষি করছে পরোক্ষভাবে সে সমাজকে, দেশকে, পরিবেশকে অনেক কন্ট্রিবিউট করছে। নভেম্বরে ছাদ কৃষি প্রদর্শনী মেলা আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ছাদ কৃষি নিয়ে আমরা একটি কম্পিটিশনে যাচ্ছি, আমরা প্রদর্শনী হবে একটা, যে প্রদর্শনীর মাধ্যমে অন্যরাও কিন্তু আরো বেশি উৎসাহিত হবে। চ্যানেল আইটার পার্টনার থাকবে এবং চ্যানেল আই টোটাল এটাকে করবেন, আমরা ফাইন্যান্স দিয়ে এটাকে কিভাবে নগরকে সবুজ ও বাসযোগ্য করে তোলার পাশাপাশি নগরবাসীর পুষ্টির বড় একটি যোগান আসবে ছাদ কৃষি থেকে, এমন প্রত্যাশায় নানা রকম উদ্যোগ নিচ্ছে নগর কর্তৃপক্ষ। তানফির আশিক, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান, আমরা যাচ্ছি তার কাছে। শান। তাহমিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আই স্পোর্টসে আয়োজনের শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব বিসিবির বোর্ড সভায় গৃহীত সবশেষ আপডেটগুলো। টি-20 বিশ্বকাপে টাইগারদের গ্রুপ পর্বের পারফরমেন্স নিয়ে বিসিবি সন্তুষ্ট হলেও সিনিয়র ক্রিকেটাররা প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে সভা শেষে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। চুক্তি অনুযায়ী 2025 ফেব্রুয়ারি পর্যন্ত থাকছেন হেড কোচ হাতুরু সিংহে। মেয়াদ বাড়ছে স্পিন বোলিং কোচ পাকিস্তানের সাকলাইন মুস্তাকের। বিসিবির সভার গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আরও দেখুন রিপোর্টে। টি-20 বিশ্বকাপের পরপরই বিসিবির পরিচালকদের কার্যনির্বাহী কমিটির সভা। আলোচনার মূল ইস্যু বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্সকে ঘিরেই। অভিজ্ঞ ও তারুণ্য মিশেলে নতুনরা দুর্দান্ত পারফর্ম করলেও শান্ত, সাকিব, লিটনের মতো সিনিয়ররা নামের সাথে সুবিচার করতে পারেনি। সেমিফাইনাল খেলতে না পারার আক্ষেপ নিয়ে অধিনায়ক, কোচ ও ম্যানেজারের রিপোর্ট পাওয়ার আগে টি-20 বিশ্বকাপ নিয়ে নিজের সন্তুষ্টি ও অসন্তোষের কথা জানান বিসিবি বস। প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই। এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি, এখানে যে কোনো টিম যে কোনো কাছে হেরে যেতে পারতো। মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল তার আমরা কিছুই পাইনি, বরং নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। বোর্ডের অনুমতি না নিয়ে টুর্নামেন্ট চলাকালে সদল বলে টিম হোটেল ছেড়ে দাওয়াতে যাওয়া এবং তাসকিনের টিম বাস মিস করার কারণ শৃঙ্খলা কমিটির হাতে ছেড়েছেন বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়ামন্ত্রী। পথ নাই, আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা। আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে। বিশ্বকাপ ছাড়াও কোচিং প্যানেলের মেয়াদ, গ্রাউন্ডস ও কিউরেটরদের বেতন কাঠামো, খুলনা, বরিশালের আঞ্চলিক ক্রিকেট কমিটি এবং শেখ হাসিনা স্টেডিয়ামের কাজের অগ্রগতির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় বোর্ড সভায়। স্যালারি স্ট্রাকচার অফ কোচেস, সিলেক্টার্স এন্ড ট্রেনার্স অ্যান্ড দ্য সাপোর্ট স্টাফ আন্ডার গেম ডেভেলপমেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা স্ট্রাকচারে মানে রিভিশন করেছি। স্টেডিয়ামের জন্য ইমিডিয়েটলি আমাদের কিছু গ্রাউন্ড ইকুইপমেন্টস দরকার। মেয়েদের যে ওয়ার্ল্ড কাপটা আমাদের হতে যাচ্ছে সামনে, এখানে এই মিরপুরও আমাদের দরকার। সো এটা আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, ঠিক আছে, আপাতত এটা 3 ফেজে কিনে ফেলা। বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে টাইগার ম্যানেজমেন্ট। হুট করেই দল থেকে কাউকে বাদ দেয়া কিংবা অধিনায়কত্ব কেড়ে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্তে আপাতত যাচ্ছে না বিসিবি। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি তাহমিনার কাছে মূল সংবাদে। শান, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে 11 দিন পর বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি।
বাসায় ফিরলেও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা চলবে বলেও জানান তিনি। মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শে 25শে জুন বেগম খালেদা জিয়ার হার্টে পার্মানেন্ট পেসমেকার বসানো হয়েছে। পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। যত দ্রুত সম্ভব মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা, মডার্ন মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা, যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন, হার্টের রোগীদেরকে এই শারীরিক অবস্থার মধ্যেও স্ট্যান্টিং করা যায় অথবা এনজিওগ্রাম করা যায়, চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থা আছে। যে কোনো জটিলতার সৃষ্টি হলে কিডনির সকল ব্যবস্থার সুযোগ সুবিধা আছে। এইরকম সেন্টারে ওনাকে নিয়ে যাওয়া, যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া যায় সেজন্য চিকিৎসকরা এবারও ওনার জন্য সেই ধরনের সুপারিশ করেছেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় ১৫৭তম ক্যানাডা ডে উদযাপন করা হয়েছে। বছরের বেশিরভাগ সময় বরফাচ্ছন্ন থাকা ক্যানাডার জন্মদিনে অনাড়ম্বর আয়োজনে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। বিশ্বে কানাডাই প্রথম মাল্টিকালচারিজমের দেশ হিসেবে ঘোষণা দেয়, যার মূল মন্ত্র সব নাগরিকের থাকবে সমান অধিকার ও দায়িত্ব। দেশটির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত 20 মিলিয়নেরও বেশি মানুষ অভিবাসী হয়ে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছে। হ্যাপি কানাডা ডে। আজ কানাডার ১৫৭তম জন্মদিন। বৈরী আবহাওয়া সত্ত্বেও অনেক বাংলাদেশি ভাই বোনের এখানে সমবেত হয়েছে এবং এতে প্রমাণ করে যে তারা কানাডার প্রতিও তাদের ভালোবাসা রয়েছে। জন্মদিনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। আজকের এই বিশেষ দিনে কানাডাতে পালন করতে পেরে আমরা খুবই আনন্দিত। সেই সাথে সাথে আমাদের ছোট্ট শিশুরাও এসেছে কানাডাতে পালন করার জন্য। হ্যাপি কানাডা ডে। কেক কাটা, শিশু কিশোরদের ফেস প্রিন্টার, জর্লি পাম্প সহ বিভিন্ন ধরনের খেলাধুলা এবং কানাডার আদিবাসীদের শারীরিক কসরত ছাড়াও ছিল আলোচনা সভা। বাংলাদেশ থেকে যারা এসে কানাডায় অভিবাসী হিসেবে বসবাস করছেন তারা যে সম্পূর্ণরূপে এই কানাডা ডে উদযাপনে যুক্ত হতে পেরেছেন সেটা দেখেও খুব ভালো লাগছে। আমরা বাংলাদেশিরা এবং কানাডিয়ানরা মিলে একজন দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠব, এটা আমার প্রত্যাশা। দিবসটি উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং আলবার্টা প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ শুভেচ্ছা জানিয়েছেন। Celebrating the incredible people, the land and the story that is Canada. To the programs and services Albertans. কানাডার আয়তন ৯,৯৮৫ মিলিয়ন বর্গ কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র ৩৮ মিলিয়ন। রয়েছে 10টি প্রভিন্স ও 3টি টেরিটরি। কানাডার ইমিগ্রেশন সংস্থার হিসেব অনুযায়ী প্রতি বছর 3 থেকে 3.5 লাখ অভিবাসন প্রত্যাশী পাড়ি জমায় কানাডায়। দেশটির প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই প্রচুর সংখ্যক বাংলাদেশিরা এদেশে এসে দেশের অর্থনৈতিক উন্নয়নে ও প্রবৃদ্ধি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা করেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ক্যালগেরির পেরি উইন্ডস পার্ক থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। শেষ সময়ের প্রচারে ব্যস্ত যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা। টানা প্রায় 15 বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির সাথে এবার লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। বিভিন্ন জনমত জরিপ বলছে নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেতে যাচ্ছে লেবার পার্টি। অন্যদিকে প্রায় 200 বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে 3 মেয়াদে ক্ষমতায় থাকা ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। নির্বাচনে টিউলিপ সিদ্দিকী সহ বাংলাদেশি বংশোদ্ভূত 33 প্রার্থী অংশ নিচ্ছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন। 650 আসনের হাউস অব কমন্স নামে পরিচিত পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন 326 আসন। টানা প্রায় 15 বছর যুক্তরাজ্য শাসন করছে কনজারভেটিভ পার্টি। নির্বাচনী প্রচার প্রচারণায় উঠে আসছে সরকারের অভ্যন্তরীণ সাফল্য ব্যর্থতার পাশাপাশি আন্তর্জাতিক ইস্যু। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কনজারভেটিভ পার্টির নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার সরকারের সাফল্যের কথা যেমন বলছেন তেমনি স্বীকার করে নিয়েছেন অনেক ক্ষেত্রে ব্যর্থতার বিষয়ও। অন্যদিকে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বলছেন,
কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ফিরে আসুক, যুক্তরাজ্যের মানুষ সেই দুঃস্বপ্ন দেখতে চায় না। রাষ্ট্র পরিচালনায় কনজারভেটিভ পার্টির ব্যর্থতার কারণে লেবার পার্টি সরকার গঠন করলেও দেশকে এগিয়ে নেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের পার্লামেন্টে 650 আসনে লড়ছেন 4379 প্রার্থী। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি, ওয়ার্কার্স পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন নির্বাচনী দৌড়ে। 9 জন নারীসহ 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিভিন্ন আসন থেকে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে 4 নারী বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক ও আফসানা বেগম। টানা 3 বারের এমপি টিউলিপ সিদ্দিক লেবার পার্টির মনোনয়নে 2015 সালে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। 2016 সাল থেকে তিনি ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। জনকল্যাণমূলক কাজের জন্য নিজ আসনে জনপ্রিয় টিউলিপ সিদ্দিক এবারও জয়ের ব্যাপারে আশাবাদী। রুশনারা আলী প্রথম এমপি নির্বাচিত হন 2010 সালে। টানা 4 বারের এমপি তিনি। এছাড়া রূপা হক 3 বার এবং আফসানা 1 বার এমপি হয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। এবারে রয়েছে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন, যেখানে স্ট্রিমিং হচ্ছে দেশের প্রথম হাসির সিনেমা 13 নং ফেকু ওস্তাগার লেন। এই নিয়ে সুলতানা হিমু রিপোর্ট। 1966 সালে মুক্তি পাওয়া এদেশের প্রথম হাসির সিনেমা 13 নম্বর ফেকু ওস্তাগার লেন। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন নির্মাতা বশির আহমেদ। সিনেমায় অভিনয় করেছেন সুমিতা দেবী, মিনু, সুজাতা, আনোয়ারা, বিথি, সিরাজুল ইসলাম রব্বানী ও বেবি জামান সহ অনেকে। চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয় সেই সময়ের সিনেমা ও সমাজ ব্যবস্থার প্রতিরূপ। কালজয়ী সিনেমাটি প্রদর্শন করা হচ্ছে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। এর আগে সিনেমাটির 60 বছর পূর্তিতে চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচার করা হয় এর বিশেষ প্রদর্শনী। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে ক্লাসিক এই সিনেমাটি দর্শক উপভোগ করতে পারবেন। সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে রয়েছে জয় ব্যানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তদন্ত প্রক্রিয়া চলছে। যে কোনো ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়, কোনো কিছুকে খাটো করে দেখা হয় না। আইজিপি বলেন, অপরাধের বহুমাত্রিকতার কারণে এবং তার সাথে খাপ খাইয়ে চলার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে ব্যবস্থা নিতে তারা সক্ষম। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। পরে এক র্যালি বের করা হয়। বাংলাদেশ পুলিশ কখনো সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না, এটা ব্যক্তির দায়। যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। যে কোনো ক্ষেত্রেই সবসময় আপনারা দেখেছেন যে কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে, সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এবার রয়েছে কৃষি সংবাদ।
টাঙ্গাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ আয়োজনে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সানোয়ার হোসেন। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার 1000 কৃষকের প্রত্যেককে 5 কেজি রোপা আমন ধান বীজ, 10 কেজি ডিএপি সার ও 10 কেজি এমওপি সার দেয়া হয়। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। নদী ভাঙন রোধে গাইবান্ধার চরাঞ্চলে রোপণ করা হচ্ছে বাঁশের চারা। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI এর 100 দিনের পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে কয়েকশো বাঁশের চারা রোপণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগে চরাঞ্চলের প্রকৃতি ও পরিবেশ যেমন ছায়া সুনিবিড় হয়ে উঠবে, তেমনি আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ছোট বড় 165টি চর রয়েছে উত্তরের জনপদ গাইবান্ধায়। প্রতি বছর খরা, বন্যা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হন চরের বাসিন্দারা। এতে জীবন জীবিকার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়। পর্যাপ্ত গাছপালা না থাকায় চরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাপমাত্রা। আমাদের চর অঞ্চলে বাঁশ গাছ অনেক কম, তো মানে যতটা প্রয়োজন চাহিদার অনুপাতে অনেক কম। রোদের সময় বাঁশ গাছে যা বৈশা আরাম করা যায়। আবার বাঁশের শিরা অনেক মাটি বা আমরা নদী এলাকা মাটি জড়া রাখলি ভাঙন থেকে কিছু রক্ষা পাওয়া যাওয়ার পরে বাঁশ লাগানোর কারণে চর এলাকাবাসী অনেক উপকার হবে আর কি। এটাই প্রথম। এই বাঁশ আগে লাগে, তারপরে আপনার বাড়িতে কাজকর্ম করতে লাগে। চর রক্ষার জন্য বাঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই নদী ভাঙন কবলিত চরটাতে প্রায় 6,500 গাছ লাগানো যায় কাবিলপুর, চর কাবিলপুর এবং মানে আমার পাশের কালাসোনা চর সহ। এবং একদিক থেকে যেমন আমাদের বাঁশের চাহিদা পূরণ হবে, তা তেমনি আবার যখন এই বাঁশগুলো হবে তখন কিন্তু আমার এখানকার বেকারত্ব ঘুষবে। আমরা বাঁশ দ্বারা বাঁশজাত পণ্য আমরা উৎপাদন করতে পারবো। দ্রুত বর্ধনশীল হওয়ায় বাঁশ রোপণের 4 থেকে 5 বছরের মধ্যেই কাটার উপযোগী হয়। আমরা 8 থেকে 10 প্রকারের এখানে আমরা চারা রোপণ করব। যে এটা করার উদ্দেশ্য হচ্ছে কঞ্চি দিয়ে খুব সহজেই আমরা চারা রোপণ করতে পারি। আমরা আশা করি এই অঞ্চলে এই বাঁশগুলো টেকসই হবে এবং প্রত্যেকটা একটা করে ঝাড়ে রূপান্তর হবে এবং পরবর্তীতে আমরা এই ধারাবাহিকতায় আমরা সম্পূর্ণ চর আমরা ঘিরে ফেলবো বাঁশ দিয়ে। নির্মল বায়ু আর সবুজ প্রকৃতি গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা জেলার সাভারেও রাসেলস ভাইপার আতঙ্কে রয়েছেন মানুষ। সাপের ভয়ে ক্ষেত খামারে যাওয়া কমিয়ে দিয়েছেন সাভার ও ধামরাইয়ের কৃষক। এতে পিছিয়ে পড়েছে এলাকার স্বাভাবিক কৃষি উৎপাদন। সাভার থেকে জাকির হাসানের পাঠানো তথ্যে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। মাঠে কাজ করতেছি, ক্ষেতে ধান লাগামু, সাপের ভয়ে কাম করতেছি, ভয় করে আমাকে। কৃষি নির্ভর ধামরাইয়ে আমনের বীজতলা নির্মাণের ভরা মৌসুম চলছে। কয়েকদিন আগে এক কৃষকের জমিতে রাসেলস ভাইপারের দেখা মিললে আতঙ্কিত হয়ে পড়েন উপজেলার বেশিরভাগ কৃষক। সে সময় থেকেই ক্ষেত খামারে যাওয়া পিছিয়ে দেন তারা। কৃষক খেতে যাওয়া কমিয়ে দেওয়ায় পিছিয়ে পড়েছে বীজতলা তৈরির কার্যক্রম। সাপের ভয়ে খেতেও নামতে পারি না, কামলাও নইবার সাহস হয় না, কামলা খাইতে নামবার সাহস পায় না। সাপের যে ভয়াবহ সেই হিসেবে তো খেতে আসাই যায় না সাপের ভয়তে, তারপরে তো খেতে আসতে হয়, তা নাহলে ক্ষেতগুলো দেখবে কি? কিন্তু দেখার জন্য তো আমাদের এই না হলে আমরা খাবো কি? রাসেলস ভাইপারের আতঙ্ক দূর করতে কাজ করছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা। সচেতনতার সাথে কৃষককে মাঠে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। গামবুট যদি পরিধান করে মাঠে যেতে পারেন, কাজ করার সময় আশেপাশে যদি ঝোপঝাড় থাকে এখনই বৃষ্টি পানির আগে এখন আমাদের পরিষ্কার করে রাখতে হবে এবং শব্দ করে পথ চলা। যেখানে আপনি কাজ করবেন মাঠের আশেপাশে যদি এরকম ঝোপঝাড় থাকে, গিয়ে প্রথমে শব্দ করা, যাতে সাপ থাকলেও সে যেন বের হয়ে আসে এবং চলে যায়। যদি কোনো কৃষককে সাপে দংশন করে, আপনারা কোনো উঝা বা ঝাড়ফুঁক এই ধরনের কোনো কিছুর আশ্রয় আপনারা নেবেন না, ভরসাও করবেন না। তাৎক্ষণিক আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সাভার উপজেলা সরকারি হাসপাতালে আপনারা যাবেন, সেইখানে আপনাদের অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ থাকার কথা জানিয়েছে সাভার উপজেলা পরিষদ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চাঁদপুরে রাসেলস ভাইপার সাপের উপদ্রব প্রতিরোধে করণীয় বিষয়ে কর্মশালা হয়েছে। সকালে চাঁদপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হোসেন। এই সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমান সহ অন্যরা। কর্মশালায় রাসেলস ভাইপার সাপের উপদ্রব প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ স্টার্টআপ সামিটকে সামনে রেখে ঢাকায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে স্টার্টআপ ফাউন্ডার্স মিট অনুষ্ঠিত হয়েছে। দেশের 8টি স্টার্টআপের প্রতিনিধিরা এতে অংশ নেন। সভায় অতিথিদের সামনে বাংলাদেশ স্টার্টআপ সামিটের পরিকল্পনা সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। স্টার্টআপ ফাউন্ডাররা সামিটের কর্মপরিকল্পনা এবং প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে তাদের মতামত এবং পরামর্শ জানান। কণ্ঠশিল্পী আরিফুল ইসলাম মিঠুর মির্জা গালিব গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রাতে রাজধানীর গুলশানের একটি ক্লাবে গজল সন্ধ্যার আয়োজন করে বেস্ট অ্যাসোসিয়েট ক্লাব। সেখানে ক্লাবের সদস্য ছাড়াও তাদের অতিথিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় শুরু হয়ে এই গজল চলবে রাত পর্যন্ত। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। বিআরটি এর জেলা পরিদর্শক মেহেদি ইকবাল ও আব্দুল মতিন। প্রথম দিন গাড়ির ফিটনেস, রোড পারমিট না থাকা এবং শৃঙ্খলা না মানায় 16টি মামলা এবং 60,000 টাকা জরিমানা করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 3টি কার ও একটি অ্যাম্বুলেন্সকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এবার রয়েছে খেলার খবর।